আসসালামু আলাইকুম। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। প্রিয় দর্শক, একটা প্রশ্ন আপনাদের অনেকের কাছ থেকে অনেকবার পেয়েছি। প্রশ্নটি হচ্ছে, তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত? এ নিয়ে বিভিন্ন ধরনের খবর বেরিয়েছে এবং সে খবরগুলো নিয়েই আপনাদের অনেকের মনে উৎকণ্ঠা এবং উৎসাহ জেগেছে। আমিও সে খবরগুলোর অনেকগুলো দেখেছি এবং সে খবরগুলো আসলে তারা কিসের ভিত্তিতে কোত্থেকে করেছে আমি জানি না। এ কারণে আজকে আপনাদেরকে এই তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ নিয়ে কিছু তথ্য দিব। যদিও অর্থনীতির বিষয়টি অনেক জটিল একটা বিষয়, যেটি মূলত অর্থনীতিবিদদের আলোচনা করা দরকার। আমি যেহেতু অর্থনীতিবিদ না, সেহেতু এই বিষয়ে আলোচনাকে আমি আমার উপলব্ধি দিয়ে এবং আমি যতটুকু বুঝি ততটুকু দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিছুদিন আগে কয়েকটি খবরে দেখলাম যে তুরস্কের রিজার্ভ নাকি 125 বিলিয়ন ডলার থেকে এখন 9 বিলিয়ন ডলারে নেমে এসেছে। শুরুতেই এই খবরটির কথা বলি। একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ যদি 125 বিলিয়ন ডলার থেকে 9 বিলিয়ন ডলারে নেমে আসে, সে দেশটির অর্থনীতি সাথে সাথে ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নেই। 1 ঘন্টার জন্য সে দেশের অর্থনীতি দাঁড়িয়ে থাকতে পারবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। মানে সেটা যে দেশই হোক, যত বড় দেশই হোক, যত ছোট দেশই হোক, যদি সে দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের পরিমাণ এত ব্যাপক হারে কমে যায়, অর্থাৎ 125 বিলিয়ন ডলার থেকে মাত্র 9 বিলিয়ন ডলারে নেমে আসে, সে দেশটির অর্থনীতি কোনোভাবেই দাঁড়িয়ে থাকার কথা না, দেশটি কোলাপস করার কথা। এখন তুরস্কের অর্থনীতি যদি এই পর্যায়ে নেমে আসে, তাহলে এ দেশটির অর্থনীতি কোলাপস করার কথা। কোনোভাবে সরকার যেভাবেই চেষ্টা করুক, এই অর্থনীতিকে ধরে রাখা সম্ভব না। শুরুতেই আমি খবরটা পড়ার পরে আমি আসলে কোনো কিছুই দেখিনি যে আসলে রিজার্ভ এখন কোন অবস্থায় আছে, সে রিজার্ভের পরিমাণ কখন কত ছিল, এগুলো আমি দেখিনি। কিন্তু শুধুমাত্র একটা জিনিস চিন্তা করেছি যে 125 বিলিয়ন ডলারের রিজার্ভ থেকে যদি 9 বিলিয়ন ডলারের রিজার্ভ নেমে আসে, তাহলে সেই দেশের অর্থনীতি বা সেই দেশের কোনোভাবেই দাঁড়িয়ে থাকা সম্ভব না। সেই চিন্তা থেকেই বা এই উপলব্ধি থেকেই আসলে আমি একটু খোঁজ করার চেষ্টা করেছি যে দেশের রিজার্ভ কত আছে, কিভাবে আছে। আসলে একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কত আছে, কিভাবে আছে, যদিও সব দেশেরই সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক এই রিজার্ভগুলোর কথা প্রকাশ করে। যেমন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কথা বাংলাদেশ ব্যাংক প্রতি মাসেই প্রকাশ করে যে বাংলাদেশ ব্যাংকের গ্রোস রিজার্ভ এত। নেট রিজার্ভ যে কত পার্সেন্ট, এটা কোনো দেশের ব্যাংকই প্রকাশ করে না। এখন এই গ্রোস রিজার্ভ এবং নেট রিজার্ভের যে পার্থক্যটা, সেই পার্থক্যটা অনেক সময় বিভিন্ন ধরনের অর্থনীতিবিদরা অনেক হিসাব নিকাশ করে তারপরে বের করেন। এখন এই গ্রোস রিজার্ভ যেটা বা টোটাল রিজার্ভ যেটা, সেই রিজার্ভটা কিভাবে হয়, অর্থাৎ একটা সেন্ট্রাল ব্যাংকের পুরো রিজার্ভটা কিভাবে নির্ধারণ করা হয়। একটা সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ বিভিন্নভাবে হতে পারে। ধরুন, আপনি নিজের কথাই চিন্তা করুন যে আপনি একজন ব্যক্তি এবং আপনার কিছু সম্পত্তি আছে। আপনার যে সম্পত্তি আছে সেটাই আপনার রিজার্ভ। যেমন আপনার জমি আছে, সেই জমি আপনি কারো কাছে নগদ টাকা লাগালেন বা বর্গা লাগালেন। আবার আপনার ব্যাংকে কিছু টাকা আছে, কিছু আছে ডিপোজিট, আবার কিছু আছে আপনার কারেন্ট অ্যাকাউন্টে। আবার আপনার একটা গাড়ি আছে, যে গাড়িটা আপনি অন্য একজনকে ভাড়া দিয়েছেন, ভাড়ার বিপরীতে টাকা আনছেন, কিন্তু গাড়িটা আপনার। আবার অন্য একজনের কাছ থেকে আপনি একটা দোকান ভাড়া নিচ্ছেন, কিন্তু দোকানটা অন্য একজনের, আপনি সেখানে ভাড়া দিচ্ছেন এবং সেখানেও তাকে কিছু এই দোকান ভাড়া নেওয়ার জন্য কিছু ডিপোজিট দিচ্ছেন, যে ডিপোজিটটা আপনি দোকান ভাড়ার শেষে ফেরত পাবেন। আবার একইভাবে আপনার ঋণ আছে কিছু কিছু, যেমন ব্যাংকের লোনের ঋণ আছে, আপনার বছর শেষে দোকানে কিছু ঋণ আছে, এই ঋণগুলো আপনার দিতে হবে। কিছু ঋণ আছে আপনার 1 মাসে দিতে হবে, কিছু ঋণ আছে আপনার 3 মাস পরে দিতে হবে, কিছু ঋণ আছে আপনার বছর শেষে দিতে হবে। এখন এই ঋণ এবং আপনার যে সম্পদ আছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে যে সম্পদ আছে, এই সব কিছু মিলেই মূলত আপনার গ্রোস রিজার্ভ। এখন সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে বা কোনো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও রিজার্ভটা কিছুটা এরকম। যেমন একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে নগদ বৈদেশিক মুদ্রা থাকতে পারে, সেটা হতে পারে ডলার, হতে পারে পাউন্ড, হতে পারে ইউরো, হতে পারে অন্য কোনো বৈদেশিক মুদ্রা, যে মুদ্রার আন্তর্জাতিকভাবে মূল্য আছে এবং আন্তর্জাতিকভাবে বেশ প্রচলিত। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলো সেই মুদ্রায় তার টাকা রিজার্ভ রাখে। আবার একই সাথে স্বর্ণমুদ্রাও রিজার্ভ রাখে। যদিও স্বর্ণমুদ্রা এখন বিশ্বে বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত না, কিন্তু তারপরও স্বর্ণমুদ্রা রিজার্ভ রাখে।
একটা দেশের ব্যাংক অন্য একটা দেশের ব্যাংকেও টাকা রিজার্ভ রাখে, স্বর্ণ রিজার্ভ রাখে, যেটা আমরা জানি বিভিন্ন দেশের ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অনেক টাকা বিদেশের বিভিন্ন ব্যাংকে রিজার্ভ আছে। একইভাবে দেশের মধ্যে সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা রিজার্ভ রাখে, এগুলো কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হিসেবে গণ্য করা হয়। আবার বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে সুইফট চুক্তি হয়, অর্থাৎ দুই দেশের মুদ্রা এই দুই ব্যাংকের কাছে জমা রাখা হয়। ধরুন বাংলাদেশ ব্যাংকের সাথে তুরস্কের ব্যাংকের এই চুক্তিটি হলো, অর্থাৎ তুরস্কের ব্যাংক $5 বিলিয়ন মূল্যমানের লিরা বাংলাদেশ ব্যাংকে রাখলো, আবার বাংলাদেশ ব্যাংক সেই একইভাবে $5 মিলিয়ন মূল্যমানের বাংলাদেশি টাকা টার্কিশ ব্যাংকে রাখলো। এগুলো কিন্তু একটা দেশের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের মধ্যে ধরা হয়। এই সব কিছু হিসেব করে তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের বা তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের মোট মূল্যমান ডলার হিসেবে 120 থেকে 125 বিলিয়ন ডলার। এর মধ্যে স্বর্ণ আছে, এর মধ্যে নগদ ডলার আছে, এর মধ্যে এই যেটা বললাম যে চেক আছে বা সুইফট হিসাবের টাকা আছে, এর মধ্যে বিশ্বের অন্যান্য ব্যাংকে রাখা কিছু টাকা আছে। এটা সব দেশেই রাখতে হয়। যখন আপনি অন্য দেশের সাথে বাণিজ্য করবেন তখন ওই সমস্ত দেশের সেন্ট্রাল ব্যাংকে আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে কিছু টাকা রিজার্ভ করে রাখা হয়। এই সব রিজার্ভের মধ্যে তুরস্কের ব্যাংকের হিসেব অনুযায়ী এখন বৈদেশিক মুদ্রা আছে প্রায় 70 থেকে 75 বিলিয়ন ডলার। কিন্তু নেট রিজার্ভ যে কত আছে এটা সেন্ট্রাল ব্যাংক কখনোই প্রকাশ করে না, যেটা একটু আগে বললাম। তবে অর্থনীতিবিদরা বিভিন্নভাবে এটি হিসাব করেন, যেমন দেশটির সরকারি কোষাগার থেকে আগামী 1 বছরে কি ধরনের বৈদেশিক ঋণ যাবে, সেই ঋণের সাথে সাথে কত % সুদ যাবে, এই সুইফট চুক্তির মাধ্যমে রাখা টাকা কত মাস পরে ফেরত যাবে, কারণ এই সুইফট চুক্তি করা হয় একটা নির্দিষ্ট সীমার জন্য, 1 বছর 2 বছর 3 বছর। এরপরে এই দুই দেশ যদি চুক্তি নবায়ন না করে তাহলে এই টাকা ফেরত নিয়ে নেয়। আবার ধরুন বিদেশের কোন ব্যাংকে কত ডলার আছে যেটা সেন্ট্রাল ব্যাংকের হাতে নেই, এরকম সব কিছু হিসেব করে তারপরে একেবারে নেট যে ডলার বা নেট যে বৈদেশিক মুদ্রা সেটা হিসাব করা হয়। সেটা অনেক সময় সঠিক হতেও পারে, অনেক সময় নাও হতে পারে, কারণ এগুলো ব্যাংকের বাইরের থেকে হিসাব করা হয়। ব্যাংকের বাইরের থেকে কোনো অর্থনীতিবিদ ব্যাংকের বিভিন্ন ধরনের তথ্য উপাত্তকে নিয়ে হিসাব করে। সেই হিসেবে গত বছরের মাঝামাঝি সময়ে রয়টার্সের একটি অর্থনৈতিক পরীক্ষণে বা অর্থনৈতিক রিপোর্টে বেরিয়ে এসেছিল যে তুরস্কের নেট যে ডলারের পরিমাণ সেটি হচ্ছে $9-10 বিলিয়ন তুরস্কের সেন্ট্রাল ব্যাংকে রিজার্ভে আছে, নেট ডলারের পরিমাণ। কিন্তু এটার সাথে নেট যে স্বর্ণ মুদ্রা বা অন্যান্য কিছু এগুলোকে হিসাব করা হয়নি, এবং তখন সে খবরটি এভাবে করা হয়েছিল যে তুরস্কের নেট রিজার্ভের পরিমাণ গত 10 বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এখন এই যে এই ধরনের খবরগুলো, একটা জিনিস যে ডলারের রিজার্ভ 10 বছর বা 15 বছর বা 20 বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বা 21 বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, এখন এই সর্বনিম্ন পর্যায়ে নেমে আসাটা আপনি কিভাবে দেখবেন? যেমন ধরুন যদি এরকম বলা হয় যে তুরস্কের যে নেট ডলার রিজার্ভের পরিমাণ সেটি 2004 সালে ছিল 11 বিলিয়ন এবং এখন নেমে এসেছে 9 বিলিয়নে, বা 2004 সালে ছিল 11 বিলিয়ন, 2005 সালে ছিল 11.5 বিলিয়ন, 2006 সালে ছিল 10.5 বিলিয়ন, এরকম ভাবে যদি হিসাব করেন যে 10 থেকে 9 এর মধ্যে বা 15 থেকে 10 মধ্যে এই 2004 থেকে এই পর্যন্ত অনেকবার ওঠানামা করেছে, কিন্তু আপনি 9 কাছাকাছি এই যে রিজার্ভের পরিমাণটা, নেট রিজার্ভের পরিমাণটা এটা ছিল তাদের হিসাব অনুযায়ী। যদিও যেটা বললাম যে সেন্ট্রাল ব্যাংক এই নেট রিজার্ভের হিসাব কখনোই দেয় না এবং কত ছিল এটা বোঝাও যায় না, কিন্তু সেন্ট্রাল ব্যাংকগুলো যে রিজার্ভের কথা প্রকাশ করে সেটা হচ্ছে আপনার গ্রোস রিজার্ভ, যেটা বললাম যে $125 বিলিয়ন। এটি অনেক সময় $80 বিলিয়ন নেমে এসেছিল, অনেকবার এরকম হয়েছে যে এই গ্রোস রিজার্ভ বা পুরো যে রিজার্ভটা সেই রিজার্ভের পরিমাণ সবকিছু মিলিয়ে $80 বিলিয়ন নেমে এসেছে, $70 বিলিয়ন নেমে এসেছে, আবার অনেক সময় $120 বিলিয়ন উপরেও গেছে। কিন্তু বিষয়টি বিভিন্ন খবরে এমনভাবে দেখানো হয়েছে যে $125 বিলিয়ন থেকে $9 বিলিয়ন নেমে এসেছে। আসলে বিষয়টি সেরকম না। $125 বিলিয়ন যদি বলা হয় যেটা, সেটা হচ্ছে গ্রোস রিজার্ভ, যেটা এখনো 125 বিলিয়ন বা 120 বিলিয়ন বা 122 বিলিয়ন ডলারে আছে। ওই সময় নেট রিজার্ভ কত ছিল সেটা দেখা দরকার, অর্থাৎ গত বছরের যে মাসটিকে হিসাব করা হয় বা যে মাসের কথা বলা হয় যে তখন $125 বিলিয়ন রিজার্ভ ছিল, তখন নেট রিজার্ভ কত ছিল? তখন হয়তো নেট রিজার্ভ $8 বিলিয়ন ছিল। কেউ সেই হিসাবটি ধরছে না, সবাই ধরছে এখন এসে সেই গ্রোস রিজার্ভের সাথে আপনি হিসাব করতেছেন বা তুলনা করতেছেন নেট রিজার্ভকে, আর আপনি বলছেন এখন নেট রিজার্ভ $9 বিলিয়ন। এটা তো তখন ছিল, কিন্তু এখন নেট রিজার্ভ কত? $10 বিলিয়ন, $11 বিলিয়ন,
$15 বিলিয়ন, সেটা তো আপনি বলছেন না। সেই হিসাবটি কেউ করছে না, কিন্তু সে হিসাব করছে ওখানের গ্রোস রিজার্ভ থেকে, গ্রোস রিজার্ভের সাথে এখানে নেট রিজার্ভ, এবং বলছে যে $125 বিলিয়ন থেকে $9 বিলিয়ন নেমে এসছে, তুরস্কের অর্থনীতি শেষ, তুরস্ক যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। এবং এই কারণে এরদোগান বিভিন্ন দেশের কাছে দৌড়াচ্ছে, এই কারণে এরদোগান সৌদির কাছে দৌড়াচ্ছে, এই কারণে এরদোগান কাতারের কাছে দৌড়াচ্ছে, আরব আমিরাতের কাছে দৌড়াচ্ছে। বিষয়টি যদি এত সিম্পল হতো, আর আন্তর্জাতিক রাজনীতি যদি এত সিম্পল হতো, তাহলে তো এরকম হতো যে একটা দেশ তার অর্থনীতিতে সমস্যা পড়েছে আর একজনের কাছে দৌড়ে গেল, আর সে সাথে সাথে তার ডলারগুলো দিয়ে দিল যে ঠিক আছে, আচ্ছা তোমাকে বাঁচানোর জন্য আমি কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে দিলাম। বিষয়টি এরকম। সব দেশ, এমন কোনো দেশ নেই, এটা আমি অনেকবার বলে আসার চেষ্টা করেছি যে এমন কোনো দেশ নেই যে দেশ তার স্বার্থ ছাড়া অন্য কারোর সাথে কোনো ধরনের চুক্তি করে বা স্বার্থ ছাড়া অন্য কাউকে কিছু দেয়। আরব আমিরাতের সাথে যদি আজকে তুরস্কের সম্পর্ক ভালো হয়, সেটা দুই দেশের বিভিন্ন ধরনের মেকানিজম কাজ করার কারণে এই পর্যন্ত এসেছে। সৌদি আরবের সাথে যদি তুরস্কের সম্পর্ক ভালো হয়, সেটা এই দুই দেশের অনেকগুলো মেকানিজম পিছন থেকে কাজ করেছে অনেক বছর ধরে, তার ফলশ্রুতিতে এখানে এসেছে। একই সাথে আন্তর্জাতিক অনেক রাজনীতি, আন্তর্জাতিক অনেক ঘটনা প্রবাহ বিভিন্ন দেশের এই সম্পর্কগুলোর উপরে প্রভাব ফেলে, এবং সেগুলোর উপরে ভিত্তি করে দুই দেশই নিজের সাথে সম্পর্ক তৈরি করার বা সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করে। তুরস্কের এই ডলার বা তুরস্কের অর্থনীতিকে সমালোচনা করার অনেকগুলো দিক আছে, অনেকভাবে এগুলোকে সমালোচনা করা যায়। যেমন একসময় তুরস্কের গ্রোস রিজার্ভের পরিমাণ ছিল $75 বিলিয়ন, সেটাকে সমালোচনা করা যায়। সরকারের এখন যে বিভিন্ন ধরনের পদক্ষেপ আছে সেগুলোকে সমালোচনা করা যায়। যেমন অনেকে এরকম বলেন যে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোগান বলেছেন যে তিনি সুদমুক্ত অর্থনীতি গড়বেন। এটা পুরোপুরি একটা ভুয়া কথা। এরকম কোনো ঘটনা তুরস্কে ঘটা সম্ভব না। তুরস্কে না, শুধু কোথাও ঘটা সম্ভব না সুদমুক্ত অর্থনীতি। তিনি যেটা করেছেন, যেটা বলেছেন, সেটা হচ্ছে সুদের হার কমানো, এবং এই সুদের হার কমানোর জন্য তিনি যে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে তিনি হেরে গেছেন। এটাকে আপনি সমালোচনা করতে পারেন যদি আপনার অর্থনৈতিক বুদ্ধি, অর্থনৈতিক জ্ঞান যদি ওই পর্যন্ত থাকে। কারণ এই সুদের হার কমানোর কথা বলে তিনি যে নতুন প্রক্রিয়া বা নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়েছেন, বা নতুন যে লিরার ডিপোজিট অ্যাকাউন্টগুলোকে যেভাবে তিনি ভর্তুকি দিচ্ছেন, সেটা এক ধরনের পরোক্ষভাবে সুদ দেয়া। অর্থাৎ আপনি ব্যাংককে বললেন যে সুদের হার 14%, কিন্তু ডলারের দাম যদি 15% বা 20% হয়, তুমি ব্যাংকের সুদের হার 14% করেই রাখো, আমি ওই 20% হলে ডলারের অতিরিক্ত দামটা দিয়ে দেবো। আপনি আসলে পরোক্ষভাবে সেই সুদের টাকাটাই, মানে সে সুদে, চড়া সুদে রাখে বা অতিরিক্ত সুদে রেখে যদি বেশি টাকা পেত, সেই বেশি টাকাটা আপনি কিন্তু পরোক্ষভাবে দিয়ে দিচ্ছেন। অর্থাৎ সুদ বাড়িয়ে বা সুদে টাকা রাখাকে নিশ্চিত করে আপনি জাস্ট হচ্ছে টাকাটাকে ডলারে যেন সে না রাখে, ডলারে যেন সে জমা না করে, এটা করার চেষ্টা করছেন। সরকার যেটা করছে সেটা, এটাকে আপনি এভাবে সমালোচনা করতে পারেন, আরো বিস্তারিত করে সমালোচনা করতে পারেন, বিভিন্নভাবে এগুলোকে সমালোচনা করা সম্ভব। তুরস্কের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে, মূল্যস্ফীতি বছর শেষে আরও বাড়বে। এগুলোকে বিশ্লেষণ করুন, এগুলোর সমালোচনা করুন। কিন্তু যদি এই ভুয়া তথ্য বা মিথ্যা তথ্য দিয়ে মানুষের মাথা নষ্ট করেন, যে জাস্ট হচ্ছে সস্তা কিছু জিনিস বিক্রি করা, যে $125 বিলিয়ন থেকে এখন $9 বিলিয়ন নেমে এসেছে, আর এই কারণে তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান দৌড়ে গেছেন কাতারের কাছে, দৌড়ে গেছেন আমিরাতের কাছে, দৌড়ে গেছেন সৌদি আরবের কাছে তার অর্থনীতিকে বাঁচানোর জন্য। বিষয়টা এত সিম্পল যদি হতো, তাহলে আমরা কেন এত পড়ালেখা করি? তাহলে মানুষ, অর্থনীতিবিদরা, দেশের রাষ্ট্রপ্রধানরা কেন এত পরিশ্রম করছেন? যাই হোক, আজকের আলোচনায় তুরস্কের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ নিয়ে আপনাদেরকে কিছু বোঝানোর বা বলার চেষ্টা করেছি, যতটুকু আমি বুঝেছি। এর মধ্যে আরো অনেক হিসাব নিকাশ আছে, যেগুলো আসলে বড় বড় অর্থনীতিবিদদের খুঁজে বের করে হিসাব নিকাশ মিটিয়ে তারপরে হচ্ছে একটা সারাংশ আমাদেরকে দিলে আমরা হয়তো বুঝতে পারতাম, যেটা আসলে আমার পক্ষে সম্ভব না। এই কারণে আমি স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ হিসেবে যতটুকু বুঝেছি, সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইটে ওপেন সোর্সের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ঘেটে যতটুকু বুঝেছি ততটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যে ভ্রান্ত ধারণা আপনাদেরকে দেয়া হয়েছে বা বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভ্রান্ত ধারণার মাঝে অল্প একটু হলেও সঠিক ধারণা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।